স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। এইসব বিষয়ে আমি এখনো জানি না, আর কার কাছে গেলে জানতে পারবো সেটাও আমি বলতে পারবো না। নতুন একটা জিনিস আসলে এটা আমরা অ্যাকসেপ্ট করতে একটু কিন্তু সময় লাগে। ব্যাংকও কিন্তু একসময় মানুষ টাকা রাখতো না, কিন্তু আজকে দেখেন সবাই কিন্তু ব্যাংকে যাচ্ছে। এটার জন্য যে পাবলিসিটিটার দরকার আমারও মনে হয়েছে সেটার অভাব রয়েছে। প্রথমে এই পেনশনের ধারণাটা সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ছিল না। এর থেকে ভালো কোনো স্কিম হবে না, কারণ এই স্কিমে যে টাকা জমা নেওয়া হয় এর কোনো পরিচালন ব্যয় নাই। আশাবাদ কিন্তু মানুষের ভিতরে দিতে হবে, তাই ইনকামটার নিশ্চয়তাটার জায়গাটায় আমার মনে হয় অঙ্কটা আবার করা দরকার। সর্বজনীন পেনশন স্কিমে প্রত্যাশা অনুযায়ী সাড়া কম। প্রত্যন্ত গ্রাম এমনকি শহরও এখন পর্যন্ত অনেকেই জানেন না পেনশন স্কিম সম্পর্কে। আস্থা বাড়াতে বৈষম্য দূর করার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য যে পতেঙ্গা টার্মিনাল করা হয়েছিল, সেই পতেঙ্গা টার্মিনাল এখন পুরোদমে চালু হবে এবং আমাদের যে কন্টেইনারের জাহাজ ওয়েটিংয়ে থাকে এবং কন্টেইনারের বিভিন্ন জট সৃষ্টি হয়, সেগুলো অনেকাংশেই নিরসন হবে। আমরা মনে করি এই টার্মিনাল অপারেটর উন্নত বিশ্বে বা উন্নত দেশগুলোতে যেভাবে টার্মিনাল অপারেট করেছে, সেই টার্মিনাল অপারেটরের মডিউলটা যেন আমাদের এখানেও তারা যোগ করতে পারেন। অবশেষে শুরু হলো পতেঙ্গা টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম। বিকেলে বন্দরে নোঙর করেছে সিঙ্গাপুরের একটি জাহাজ। প্রথমবারের মতো বিদেশি অপারেটর দিয়ে পরিচালিত হচ্ছে টার্মিনালটি। এই নিয়ে রয়েছে সান্ধ্যবাজারের বিস্তারিত। তবে শুরুতেই সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গ। উজ্জ্বল, আমরা একদম শুরুতে পেনশন স্কিম নিয়ে কথা বলছিলাম যে প্রায় 10 মাস আগে কিন্তু আসলে এই সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রমটি চালু করা হয় এবং এই 10 মাসে এই স্কিমে কিন্তু হিসেব করেছেন 3 লাখ গ্রাহক। কিন্তু এই 3 লাখ গ্রাহকের কাছ থেকে যে পরিমাণের হিসেবে জমা হওয়ার আশা করা হচ্ছিল সেটি কিন্তু হয়নি। তার বিপরীতে জমা হয়েছে, আমি যদি একটু আপনাকে বলি, 86,68,00,000 টাকা। এবং এখন পর্যন্ত কিন্তু প্রত্যন্ত যে গ্রাম রয়েছে এমনকি শহরও এখন পর্যন্ত অনেকে এই বিষয় সম্পর্কে জানেন না। এবং যার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন গ্রাহকদের যে আস্থা, সেই আস্থা তৈরিতে সরকারের আরও উদ্যোগী হতে হবে। আর আস্থা উদ্যোগী হলেই যে পেনশন স্কিমগুলো রয়েছে সে বিষয়ে অনেকের ধারণা বাড়বে এবং তারা যে টাকা জমা রাখতে তাদের আরও উৎসাহী হবে। যে 4টি স্কিম রয়েছে এর মধ্যে যে প্রত্যয় যে স্কিমটি রয়েছে সেটি নিয়েও অনেকে জানেন এবং ভ্রান্ত ধারণা রয়েছে অনেকের মনে। ঢাকার পাশাপাশি রাজশাহীর চিত্র যদি বলতে চাই, সেখানে 2 কোটি মানুষের রয়েছে, কিন্তু স্কিমের আওতায় মাত্র 26,000-এর মতো যেই লোকজন রয়েছে তারা টাকা জমা দিয়েছে। এ বিষয়ে সহকর্মী মুনাফ রশিদ ও রাকিবুল হাসানের যৌথ প্রতিবেদন রয়েছে, বাকিটা দেখে আসবো। বসতভিটা বিলীন হয়েছে যে জলে, সে জলেই আয়ের ভরসা। মাঝি ভাসিয়েছে নাও, বৈঠার কলকাকলি আর পানির ছন্দেই এখন জীবনের কোলাহল। তীরে এসে যাত্রীর অপেক্ষায় খেয়াঘাটের মাঝি রুহুল আমিন মাছ ভান্ডারী। 20 বছরের এ নিয়ম, 20 টাকায় খেয়াপাড়ির জীবন। তার কাছে সঞ্চয় বলতে বিলাসিতা, যেখানে সংসারে নিত্য টানাপড়ন। 7 ভাঙ্গলে পড়িয়া এই ঢাকা শহর আইছি গুরুগাড়া লইয়া। আইয়া কোনো কিছু করতে পারি না। এই নৌকো চালাইয়া 200, 300, 400, 500 কামাই করি, এই দিয়া নাতি নেত করলে খাওয়াই, আল্লাহ খাওয়ায়। আজ যদি চালাই থেরি তা খাইতেরি, আর না চালাইলে তো সেই রকমের টানাটানি আল্লাহ খাওয়ায়। ষাটোর্ধ খেয়া মাঝি, দিনমজুর কিংবা বয়োজ্যেষ্ঠর কাছে বার্ধক্যের ভরণ পোষণ বলতে ছেলে মেয়ে কিংবা উত্তরসূরির বাড়িয়ে দেওয়া হাত। সামাজিক নিরাপত্তা বলয় তাদের কতটুকু দিয়েছে আশ্রয়? এই কী করবো, আমি তো মনে করেন আমার সংসারে আবিল আছে 25 টাকা, কামাই হইলো 22 টাকা। তো একটাই আছে না, কিভাবে কী করবো, মিল করবো, একটা তো থাকতে হইব। যে মনে করেন একটা মানুষের উপরে 8 জন মানুষ খায়।
মাথায় রাজ্যের দায়িত্ব। আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম। পায়ের ছন্দেই মসৃণ হয় রোজগারের পথ। একটা ডিপিএস আছে, তারপরে গরু আছে, গরু পালতা আছি, এমন ইনকাম ওইটা আছে। পরবর্তীতে 2-3 বছরে পরিশ্রম করুম, পরে একটা অন্য চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য করুম, আর নাইতে বাহিরে যাই। আয় যাদের নিম্ন, বছরে মোটে 60,000 টাকা, তারাই সর্বজনীন পেনশনে সমতায় আসবেন দ্বিগুণ বিনিয়োগে। 1,000 টাকার সঞ্চয়ে অর্ধেক দেবে সরকার। সমতার এ সহজ হিসাব কতটা সহজ নিম্নয়ের মানুষের কাছে? এই বয়সে তো মনে করেন যে আমি কামাই রুজি করে যেটা রাখতে পারুম এটা তো রাখুন, কিন্তু 60 বছরে তো আমার বয়স পড়ে যাব, তখন তো আমি এই কাজও করতে পারুম না আর ডিপিএস চালাইতেও পারুম না। শুধু নিম্নয়ের মানুষ নয়, সরকারি পেনশন আওতার বাইরে থাকা সকল নাগরিকের জন্য গেল বছর সর্বজনীন পেনশন স্কিম চালু করলেও এখনও সাড়া পড়েনি। জানেন না অনেকেই। যারা জানেন তাদের মধ্যেও রয়েছে আস্থাহীনতা। আর স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ সংস্থার জন্য জুলাই থেকে চালু হতে যাওয়া প্রত্যয় স্কিম বন্ধে ইতোমধ্যে সোচ্চার অনেকেই। চাকরি শেষে একটা এককালীন অনেক বড় একটা অ্যামাউন্ট পাবো, ওইটাকে সামনে রেখে আমরা কাজ করি, আমাদের কাজের মানে কি বলবো, কাজের স্পৃহ বাড়ে। কিন্তু এখন এই শুনতেছি যে এইরকম নতুন একটা স্কিম চালু হতে যাচ্ছে, সেখানে আর আমাদের এই পেনশন আর থাকবে না। কিন্তু এটা আসলে ঠিক না। প্রশাসন আছে, সামরিক আছে, বিচার ব্যবস্থা আছে, তারা কিন্তু এই পেনশন সুবিধার আওতায় এই প্রত্যয় আসছে না, অথচ আমাদেরকে এদিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা একই বেতন স্কেল ভোগ করছি, তাইলে এটা পরিষ্কার একটা বৈষম্যর শিকার আমরা। দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগে প্রায় 10 বছর ধরে কর্মরত আছেন শেখ আনোয়ারুল ইসলাম। সর্বজনীন পেনশনে নেতিবাচক ধারণার মধ্যেই নতুন বিতর্ক প্রত্যয় স্কিমে। তার কাছে পেনশন মানে চাকরি শেষে একসাথে নির্দিষ্ট অঙ্কের টাকা। দেশে নতুন চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম নিয়ে তার ভাবনা কি? চাকরি শেষে একটা সুবিধা পাওয়ার জন্য, এই সুবিধা নিয়ে আমরা যাতে চলে যেতে পারি, বা আমি যদি মারা যাই বা আমার স্ত্রী বা স্বামী সন্তানেরা তারা এই সুবিধাগুলো ভোগ করতে পারে। কিনা স্কিমটা চালু হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অনেক কিছুই পূর্বের যে সুবিধাগুলো ছিল এখন এখানে এসে সেই সুবিধাগুলো কর্তন করা হয়েছে। উত্তরের বরেন্দ্র অঞ্চল। সে মাটি কতটা স্পর্শ করেছে পেনশন স্কিম? কি করতে হবে এটা নিয়ে তো কোনো মানে আপনার কার্যকলাপ শুরু হয়নি এখনো। আমরা কি করে বুঝবো কোথায় দিয়ে? আমরা তো সাধারণ মানুষ এভাবে ধরেন যে বুঝি না। আমরা কৃষক মানুষ, আমরা মাঠঘাটে বেশি সময়টা দিই, এসব বিষয়ে আমাদের কিছু জানা নাই। এবার জানাবেন প্রতিবেদনের অপর সঙ্গে রাকিবুল হাসান। রাজশাহীতে জাতীয় পেনশন স্কিমের প্রচারণার পর এখানকার ব্যাংকগুলো বলছে এই স্কিমভুক্ত হয়েছে প্রায় 27,000 মানুষ, যেখানে বিভাগে মানুষের বসবাস প্রায় 2 কোটির বেশি।
অন্যদিকে 2022 সালের গণশুমারির তথ্য অনুযায়ী রাজশাহীতে নির্ভরতার সংখ্যা 48.89%। যেখানে জাতীয় স্কিমভুক্ত হলে এই নির্ভরতা কমবে, সেখানে কেন বাড়ছে না এই জাতীয় পেনশন স্কিমের সংখ্যা? নতুন একটা জিনিস আসলে এটা আমরা অ্যাকসেপ্ট করতে একটু কিন্তু সময় লাগে। আপনি দেখেন ব্যাংকও কিন্তু একসময় মানুষ টাকা রাখতো না, কিন্তু আজকে দেখেন সবাই কিন্তু ব্যাংকে যাচ্ছে। ইন্স্যুরেন্স কী জিনিস মানুষ বুঝতো না, এখন কিন্তু ইন্স্যুরেন্স আমরা করতেছি। তো নতুন কিছু একটা আসলে কিন্তু আমাদেরকে একটু এক্সপেক্ট করতে একটু সময় তো দিতে হবে। এইসব বিষয়ে আমি এখনো জানি না, আর কার কাছে গেলে জানতে পারবো সেটাও আমি বলতে পারবো না। এটার জন্য যে পাবলিসিটিটার দরকার আমারও মনে হয়েছে সেটার অভাব রয়েছে, কারণ সাধারণ জনগণ এখনও সেইভাবে এটা সম্পর্কে খুব বেশি কিছু জানে না, আমারও অত ভালো করে জানা নেই। রাজশাহী ও বগুড়ায় স্কিম ভুক্তির সংখ্যা বাড়লেও অনেকটা স্থির বিভাগের অন্য 6টি জেলায়, যেখানে সবচেয়ে এগিয়ে সমতা, পর্যায়ক্রমে সুরক্ষা ও প্রগতি, আর প্রবাসী স্কিম তলানিতে, যার গ্রাহক সংখ্যা মাত্র 16। সব মিলিয়ে প্রায় 7 কোটি টাকা জমা হয়েছে পুরো রাজশাহীতে। দেশে বেসরকারি খাতে কর্মরতদের একটি বড় অংশেরই মাসিক বেতন আর উৎসব ভাতা ছাড়া নেই কোনো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কিংবা পেনশন সুবিধা। চাকরি শেষে পান না এককালীন কোনো টাকা। শ্রম জরিপ অনুযায়ী দেশে কাজে নিয়োজিতদের 85%ই অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। গবেষণা সংস্থা সিপিডি বলছে দেশের মাত্র 10% বেসরকারি চাকরিজীবীর প্রভিডেন্ট ফান্ড কিংবা গ্র্যাচুইটি সুবিধা রয়েছে। তবুও গেল 10 মাসে জনপ্রিয়তায় পিছিয়ে সর্বজনীন পেনশন স্কিম প্রকল্প, যেখানে বেসরকারি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অংশগ্রহণও নগণ্য। প্রথমে এই পেনশনের ধারণাটা সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ছিল না। আমরা যখন এই যে জাতীয় পর্যায়ে কমিটি এবং জেলা উপজেলা পর্যায়ে কমিটি, বিভাগীয় পর্যায়ে কমিটি করে ইতোমধ্যে আমরা 2টা মেলা করেছি, এইটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমরা দিনের পর দিন আমি মনে করছি যে এই এনরোলমেন্টের হার বাড়তে থাকবে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা অল আউট এফোর্ট শুরু হয়েছে যাতে মানুষের কাছাকাছি যেয়ে তাদেরকে বোঝানো যায়, তাদের কাছে এই মেসেজটা পৌঁছানো যায় এর থেকে ভালো কোনো স্কিম হবে না, কারণ এই স্কিমে যে টাকা জমা নেওয়া হয় এর কোনো পরিচালন ব্যয় নেই। গেল বছরের আগস্টে বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত কর্মী, স্বল্প আয়ের মানুষ এবং প্রবাসীদের অংশ নেয়ার সুযোগ রেখে 4টি আলাদা স্কিমের ঘোষণা দেয় সরকার, যেখানে গেল 10 মাসে 3 লাখ গ্রাহক হিসাব খুলেছেন আর জমা হয়েছে প্রায় 87 কোটি টাকা, যার 62 কোটি 50 লাখ টাকা ইতোমধ্যে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, আস্থা অর্জনের পাশাপাশি বৈষম্য দূর করা গেলে বাড়বে এর গ্রহণযোগ্যতা। 4টা স্কিম এক ধরনের নয়, অর্থাৎ আপনি নিরাপত্তা দিবেন, সেই নিরাপত্তাটা বৃদ্ধ বয়সে এক এক ধরনের হবে, সেটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত। কর্তৃপক্ষের কথা হচ্ছে যখন ইন্টারেস্ট রেট বাড়ে কমে তখন তারা একটা অ্যাভারেজ হিসাব করে নিয়েছেন। অ্যাভারেজ গড় হিসাব অনেক সময়ই মানুষকে মিসলিড করে দেয়, কারণ আপনার সেই আয় কিন্তু না হতে পারে। আর যদি আয় বেশি হয় তাহলে আসলে কত হবে, কোথায় বিনিয়োগ করা হবে, সেই চিত্রগুলোও যদি স্পষ্টভাবে না আসে এবং আপনি ভবিষ্যতে করতে পারেন, কি ধরনের করতে পারেন, সেই আশাবাদ কিন্তু মানুষের ভিতরে দিতে হবে। না হয় কিন্তু আপনি যে ফিক্সড একটা স্থায়ী ইনকামের কথা বলে দিলেন বৃদ্ধ বয়সের, সেই স্থায়ী ইনকামটার নিশ্চয়তাটার জায়গাটায় আমার মনে হয় অঙ্কটা আবার করা দরকার বলে আমি মনে করি। এছাড়া এই স্কিমে সাধারণ নাগরিকের আস্থা অর্জনে আগে সরকারি প্রতিষ্ঠানগুলোকে এর আওতায় আনা দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক বলছে, এই অঞ্চলের গ্রাহকরা নানা ধরনের হিসেব খোলার মধ্য দিয়ে তাদের সঞ্চয়ের পরিমাণ বাড়াচ্ছে। অন্যদিকে জাতীয় পেনশন স্কিম যখন ভবিষ্যতের নিরাপত্তার সঞ্চয়, তখন কেন এর স্কিম ভুক্তি বাড়ছে না? এর ব্যাখ্যাতে অর্থনীতিবিদরা বলছেন, পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের এমন পেনশন এবং স্কিম নিয়ে নেতিবাচক প্রভাবই পড়েছে এই স্কিম ভুক্তির না হওয়ার সংখ্যা কমানোর ক্ষেত্রে। অন্যদিকে এই স্কিম পরিচালনার ক্ষেত্রে এর প্রচারণার যে কমিটিগুলো রয়েছে তাদের নিষ্ক্রিয়তাও এর কারণ বলে দাবি করছেন তারা। একই সাথে দিনমজুর, সাধারণ নাগরিক, ব্যবসায়ী কিংবা চাকরিজীবী সবার আয়ের উৎস যেমন ভিন্ন, তেমনি সঞ্চয়ের পরিমাণেও থাকে তারতম্য। তবে সঞ্চয়ের চেয়ে এসব মানুষের কাছে বার্ধক্য যতটা চিন্তার, পারিবারিক সহাবস্থান, নিশ্চয়তা আর নিরাপত্তা ঠিক ততটাই ভাবনার।
সেই নিরাপত্তা নিশ্চিতে সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থার যে উদ্যোগ তা যতটাই ইতিবাচক ঠিক ততটাই হবে আস্থার, থাকবে না কোনো বৈষম্য, তবেই সব মহলে বাড়বে এর জনপ্রিয়তা, অর্জিত হবে লক্ষ্যমাত্রা। যাত্রীরা নিবন্ধনের সময় ব্যাংকে যে টাকা জমা দেয় নিয়ম অনুযায়ী সেই টাকা ব্যাংকগুলো অন্য কোনো খাতে ব্যবহার করতে পারবে না। কিন্তু এবছর টিকিট কাটার জন্য টাকা তুলতে গেলে কয়েকটি ব্যাংক টাকা দিতে গড়িমসি করে। যদিও শেষ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সমাধান হয় সেই সমস্যার। হাব সভাপতি ও হজ ক্যাম্প পরিচালক দুজনেই বলছেন, হজ কার্যক্রম শেষ হলে ব্যবস্থা নেওয়া হবে ব্যাংকগুলোর বিরুদ্ধে। নাইম আবির জানাবেন বিস্তারিত। চলতি বছর বড় কোনো সমস্যা ছাড়াই শেষ হতে যাচ্ছে হজ যাত্রা। যদিও ভিসা জটিলতা মাঝপথে শঙ্কা তৈরি করেছিল, তবে কেটে গেছে অনিশ্চয়তা। এছাড়া নিবন্ধনের টাকা জমা নেওয়া ব্যাংকগুলোরও গাফিলতি ছিল। নিয়ম অনুযায়ী হজযাত্রীর টাকা ব্যাংকগুলো অন্য খাতে ব্যবহার করতে পারবে না, কিন্তু টিকিট কাটার জন্য টাকা তুলতে গিয়ে কয়েকটি ব্যাংক টাকা দিতে গড়িমসি করে। শেষ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সমাধান হয় সেই সমস্যার। হজযাত্রার সমাপনী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে হাব সভাপতি বলেন, সব সমস্যার সমাধান হয়েছে, ব্যক্তিগত কারণ ছাড়া কারো হজে যেতে সমস্যা নেই। ভিসা জটিলতার দায় চাপালেন ধর্ম মন্ত্রণালয়ের ঘাড়ে। বললেন, এজেন্সিগুলোর মোনাজ্জেম ভিসা সময় মতো দেয়নি মন্ত্রণালয়, তাই সময় মতো বাড়ি ভাড়া করতে না পারার কারণেই এই জটিলতা। সকলের ভিসা হয়েছে, নিবন্ধিত হজযাত্রীর সকলের টিকিট হয়েছে এবং সকলে গমন করতে পারছেন। এটাই হলো একটা, আমি মনে করি যে একটা এটুকু অন্তত একটা তৃপ্তির জায়গা। হজের কার্যক্রমে এবছর অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর বিড়ম্বনাহীন হজযাত্রা। আপনি দেখেছেন যে এখানে হাসকুনা হজ ক্যাম্পে কোনো অভিযোগ নাই, ভালোভাবে হজযাত্রীগণ যাচ্ছেন। আর হজ ক্যাম্পের পরিচালক জানালেন, হজ কার্যক্রম শেষ হবার 3 থেকে 6 মাসের মধ্যেই আইন ভঙ্গ করা এজেন্সিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওতার বাইরে থাকবে না টাকা দিতে গড়িমসি করা ব্যাংকগুলো। 3 দিন 4 দিন আগে আমরা একজন ব্যক্তিকে, যিনি বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন রকম দালালের একজন ব্যক্তিকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো কিন্তু এর পরেও হয়, যেগুলো আমরা চেষ্টা করি যে এই পরবর্তীতে শুনানি হবে এবং তাদের প্রোটোকল অনুযায়ী বা বিভিন্ন তাদের যত পেপারস আছে এবং যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদের কিন্তু বিভিন্ন কঠিন অ্যাকশন নেওয়া হবে। গতকাল পর্যন্ত 193 ফ্লাইটে সৌদি পৌঁছেছেন প্রায় 76,500 হজযাত্রী। নাইম আবির, এখন ঢাকা। হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে আরও জানতে চাই সহকর্মী নাইম আবিরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছে। নাইম, আপনার প্রতিবেদনে দেখছিলাম নতুন করে ব্যাংকে টাকা রাখার যে জমা দেওয়ার বিষয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। প্রতি বছরই দেখতে পাই হজের আগে লম্বা সময় একটি পাওয়া যায়, তারপরও হজ হাব এবং ধর্ম মন্ত্রণালয়ের সাথে একটু জটিলতা তৈরি হয় টিকিট এবং ফ্লাইট নিয়েও। কেন এই জটিলতা? উজ্জ্বল, আপনি ঠিকই বলছিলেন যে প্রতি বছর নতুন নতুন জটিলতা তৈরি হয়, কারণ আপনি যখন 1 লক্ষ মানুষ বা 1.25 লক্ষ মানুষকে অপারেশন করবেন, সেবা দিবেন, হজে পাঠাবেন, প্রায় 34টি সংস্থা কিন্তু এর সাথে জড়িত থাকে। আমি যদি প্রথম থেকে একটু বলতে চাই, সিভিল এভিয়েশন জড়িত, দুটি দেশের সিভিল এভিয়েশন জড়িত, এছাড়াও এয়ারলাইন্স এজেন্সি প্রায় 350 এজেন্সি এটার সাথে জড়িত থাকে। সুতরাং বিভিন্ন রকমের জটিলতা তৈরি হয়। তার মধ্যে এবার সবথেকে বড় যে জটিলতা তৈরি হয়েছে ব্যাংক ইস্যুতে, আপনি যেমনটি বলছিলেন, এবং ব্যাংকের এই সমস্যাটি কিন্তু এর আগে কখনো তৈরি হয়নি। সুতরাং এটি একটি নতুন সমস্যাটি সেটি হলো যে প্রত্যেক বছর যখন নিবন্ধন করতে হয় উজ্জ্বল, আপনি দেখবেন যে একটি নির্দিষ্ট পরিমাণ সংখ্যা প্রায় 2 লাখ টাকা নিবন্ধনের জন্য প্রথমে প্রাক নিবন্ধন করতে হয় 50,000 টাকা দিয়ে, এরপরে 2 লাখ টাকা দিতে হয় নিবন্ধনের জন্য, ব্যাংকে জমা দিতে হয় টাকাটি। কিন্তু নিয়ম হচ্ছে যে হজযাত্রীদের টাকা, নিবন্ধনের টাকা যখন ব্যাংকে জমা থাকবে, ব্যাংক সেটি কিন্তু কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না, একেবারে সুনির্দিষ্টভাবে এটি ব্যাংকেই রাখতে হবে। এবং যখন এজেন্সি অথবা হজযাত্রী এটি টিকিট কাটা, ভিসা করা, বিভিন্ন রকম খরচে যখন তারা প্রয়োজন হয়, তখন কিন্তু এজেন্সি এটি তুলতে পারে বা তুলতে হবে। সেই জায়গায় প্রিমিয়ার ব্যাংকের নাম আমরা যতটুকু জানতে পেরেছি সহ আরও 8-10টি ব্যাংক আছে যারা নির্দিষ্ট সময়ে আসলে এই টাকাটি দিতে গড়িমসি শুরু করে, কারণ যখন এজেন্সি দরকার হয়, কারণ টিকিট কাটতে হবে, ভিসার কাজ করতে হবে। এই সময়টিতে কিন্তু জটিলতা তৈরি হয়েছিল এবার, এবং এরপরে এই গড়িমসি যে করছিল তারা, সেটি আসলে পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারপরে ধর্ম মন্ত্রণালয় সহ নানাবিধ জটিলতার শেষ করে এটি সবশেষ সমাধান হয়েছে। তবে আজ আমরা যখন হজ ক্যাম্পে গিয়েছিলাম, হাবের সভাপতি আমাদের সাথে কথা বলেছে, এবং একই সাথে যদি আমি বলি তারাও কথা বলছে, তাদের সাথেও এটি হয়েছে। আমাদের হজ নিয়ে আমাদের কিছু তথ্য উপাত্ত একটু আপনাকে জানাতে চাই উজ্জ্বল, যে
প্রথমে যদি আমি আপনাকে একটু দেখাতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে হজের মোটা দাগে যে কোটা, আমরা যদি বলি যে 1,27,000 কোটা আমরা প্রত্যেক বছর পাই, মানে বিগত 3-4 বছর ধরে পেয়েছি, কিন্তু আমাদের নিবন্ধন হয়েছে 83,000 মাত্র, অর্থাৎ প্রায় 40,000 আমরা কম কিন্তু নিবন্ধন হয়েছে। 9 তারিখ প্রথম ফ্লাইট আর 2 দিন বাকি রয়েছে, 12 তারিখ হচ্ছে দ্বিতীয় মানে শেষ ফ্লাইট। এবার যদি বলি যে উজ্জ্বল প্রায় 40,000 কেন নিবন্ধন কমলো, সেটি আমরা সবাই জানি যে হজের যে খরচ, সেই খরচের কারণে কিন্তু নিবন্ধন প্রতি বছর কমছে। আরও কিছু তথ্যপত্র আছে, যদি আমি সেগুলো একটু আপনাকে বলতে চাই। ফ্লাইটের কথা তো বলছিলাম যে আর মাত্র 2 দিন বাকি রয়েছে, এবং আমি যদি বলি যে এ পর্যন্ত প্রায় 76,000 যাত্রী চলে গেছে। এটি গতকাল পর্যন্ত আসলে আমাদের হাতে যে পরিসংখ্যানটি এসেছে 193টি ফ্লাইট। এবং সবশেষ জটিলতার কথা আপনি বলছিলেন, আমরা প্রথমে ব্যাংকের কথা বলছিলাম, এরপরে আর একটি জটিলতা এখানে রয়েছে, সেটি হচ্ছে ভিসা জটিলতা। উজ্জ্বল, ভিসা জটিলতার কথা যদি আপনাকে একটু জানাতে চাই, আমরা নিশ্চয়ই এটি দেয়ালে দেখতে পাবো। সেটি হচ্ছে যে মধ্যম পথে, যে আমি বলছিলাম যে ভিসা জটিলতা এবং ব্যাংকে টাকা না ছাড়া প্রতি বছর যে সমস্যা তৈরি হয়, এবার যদি একটু ভালো খবর মানে ভালো কথা বলতে চাই, মানে বিগত 3-4 বছর আমরা তো হজ নিয়মিত আমরা খবর সংগ্রহ করি। এবছর যদি আমি বলি তাহলে উজ্জ্বল, মোটা দাগে যে হজের জটিলতা সেটি কিন্তু তেমন আমরা দেখিনি, শুধুমাত্র ভিসা জটিলতা এবং ব্যাংকের এই টাকা না ছাড়ার বিষয়। তবে ভিসা জটিলতার ব্যাপারে সৌদি সরকার কিন্তু বাংলাদেশ সরকারকে ব্যাপক সহযোগিতা করেছে, কারণ আপনি জানেন যে নির্দিষ্ট সময় থাকে, যেটি হজের ফ্লাইট অপারেশন শুরু হয় তার 7 দিন আগে ভিসার জমা দেবার শেষ তারিখ থাকে। এবার কিন্তু সেটি হয়নি, অর্থাৎ বাংলাদেশ সরকার যখন মানে আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং হাব প্রায় এই যে 83,000 হজযাত্রীর যখন ভিসা নির্দিষ্ট সময় করতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ 30,000 বাকি ছিল, 30,000 মানে কিন্তু প্রায় অর্ধেক, যদি আমি বলি 83,000-এর অর্ধেকের একটু কম, এই এত বিপুল সংখ্যক হজযাত্রীর ভিসা কিন্তু আমরা নির্দিষ্ট সময়ে করতে পারিনি। কেন করতে পারিনি? আমাদের এজেন্সিগুলো বাড়ি ভাড়া করতে পারেনি সৌদি আরবে, কারণ আপনি জানেন যে আমাদের এজেন্সিদের একটা প্রবণতা আছে যে যত দেরিতে বাড়ি ভাড়া করব তত কম দামে বাড়িটা পাবো এবং তত খারাপ বাড়িটা পাবো, কারণ তাতে কিন্তু হজযাত্রীরা কষ্ট পাবেন যদি কম দামে বা খারাপ বাড়িটা আসলে তাদের মেলে। সেই জায়গা থেকে জটিলতা তৈরি হয়েছিল, এবং ভিসা করবার সময় বাড়ির ঠিকানা দরকার হয়, যেহেতু বাড়ি ভাড়া করা যাচ্ছে না সেহেতু ভিসাও করা যাচ্ছে না, এই কারণে কিন্তু ভিসার জটিলতা তৈরি হয়েছে। এবং সবশেষ উজ্জ্বল যে পুরোপুরি এই সমস্যার সমাধান সবশেষ ছোট করে, এখন বলছিলেন 12 জুন আর 2 দিন আছে, শেষ পর্যন্ত 8,000 যাত্রীর এখনো হজ যাত্রী রয়েছেন, তাদের সার্বিক যে বিষয়গুলো তারা ঠিকমতো যেতে পারবেন কিনা, একেবারে সংক্ষিপ্ত। উজ্জ্বল, এইটি আসলে বলা যায় না, মানে আমরা মোটা দাগে বলতে পারি যে কোনো রকম বড় কোনো সমস্যা হবে না, কিন্তু কখন কি সমস্যা হয় সেটি বলা যায় না। তবে মোটা দাগে আমরা যতটুকু আমরা জানতে পেরেছি যে বাকি মানে যেহেতু শতভাগ ভিসা হয়ে গেছে সেহেতু আর বাকি কারো যাবার ক্ষেত্রে কোনো বাধা নেই। তারপরেও আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব আসলে ঠিকঠাক তথ্য বলবার জন্য। নাইমাবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত পরিষ্কার করে এত বিশদভাবে বর্ণনা করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আমরা শুনছিলাম নাইমাবির আমাদের বিস্তারিত তথ্য জানাচ্ছিল, এবং হজের যে শেষ ফ্লাইটটি রয়েছে 12 জুন ছেড়ে যাবে এবং ফিরতি ফ্লাইট 20 জুন শুরু হবে এবং শেষ ফ্লাইটটি 22 জুলাই। উজ্জ্বল, হজের পরেই যে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ রয়েছে মুসলিমদের জন্য, সেটা হচ্ছে কোরবানি। এবং আপনি জানেন যে আর একটা সপ্তাহ বাকি, আজ 10 তারিখ শেষ হয়ে গেছে, আগামীকাল 17 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সে একদম এই সময়টাই কিন্তু বলা যায় যে পশুর হাট জমে ওঠার সময়, এবং ধীরে ধীরে কিন্তু সেটা জমে তো শুরু করেছে। ঢাকার মধ্যে একটা সংখ্যা দেখা দিয়েছে, সেটি হলো 22টি পশুর হাট বসবে, এবং এই হাটে যে পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেখানে যদি এডিসের লার্ভা জমে যদি কোনো কিছু তৈরি হয় বা ডেঙ্গুর যে সৃষ্টি হয়, সেখানে এই বিষয়ে কিন্তু ইজারাদারদের হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণের মেয়র। আজকে সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সরকারি বিভিন্ন হাসপাতাল ও বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি দেন। এই বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে সহকর্মী মেহেদী নানির, আমরা একটু দেখে আসবো। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে পশুর হাট, যেগুলোর বেশিরভাগই বসানো হয়েছে খালের পাশে। হাটকেন্দ্রিক বিভিন্ন বর্জ্যসহ নানা অপরিচ্ছন্নতার কারণে ভয়াবহ আকার ধারণের শঙ্কা রয়েছে ডেঙ্গুর। থেমে থেমে বৃষ্টি আরও শঙ্কা বাড়াচ্ছে। কোরবানির হাটে পানি জমে লার্ভা হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। হাটগুলোতে ডেঙ্গু প্রতিরোধে নিয়ন্ত্রণ সেল চালুর পাশাপাশি রেগুলার মনিটরিংয়ের ব্যবস্থা করবে দক্ষিণ সিটি। সকালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল সরকারি হাসপাতালে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধনের সময় একথা বলেন তিনি। বিভিন্ন খাল নর্দমাগুলো আছে, সেখানে যেন কোনো রকম বর্জ্য ফেলে বা হাটের বর্জ্য বা হাটের
বিভিন্ন সরঞ্জামিতে ফেলে যেন বদ্ধ করা না হয় সেদিকে আমরা কঠোর নজরদারি রাখবো, তত্ত্বাবধান করব এবং যদি কোনো ব্যত্যয় হয় আমরা অবশ্যই কঠোরভাবে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে, আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে ভর্তি রোগীর পাশাপাশি বহির্বিভাগের রোগীর তথ্যও সরবরাহ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। হাসপাতালগুলোর তথ্যের ভিত্তিতে সেসব এলাকায় লার্ভা ধ্বংসে কাজ করবে দক্ষিণ সিটি। বহির্বিভাগে এসে চিকিৎসা নিয়ে যাচ্ছে তাদের তথ্যটা আমরা পাচ্ছি না। আমরা এবার বলছি যে সেই তথ্যটাও যেন আমরা পাই, সেই তথ্যটাও যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয়ে সেই রোগীর ঠিকানাটাও যেন আমরা পাই, তাহলে আমরা সেই রোগীর ঠিকানাতেও আমরা যেতে পারবো। 1 জুলাই থেকে ডেঙ্গু প্রতিরোধে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং কার্যপরিধি এবং কর্মপরিকল্পনা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। ধীরে হলেও জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। স্থায়ী অস্থায়ী মিলিয়ে সবচেয়ে বড় পশুর হাটটি বসে বরাবরের মতো রাজধানীর গাবতলীতে। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী ফরহাদ বিনুর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, আপনি আছেন গাবতলী পশুর হাটে, জানাবেন যে পশু আসতে শুরু করেছে কতটুকু, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? আর মাত্র 7 দিন রয়েছে ঈদের, কি দেখছেন সেখানকার সার্বিক চিত্র একটু জানতে চাই। মুক্তি, আর মাত্র 1 সপ্তাহ বাকি ঈদুল আজহা যে অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু মানুষ ইতোমধ্যে আসলে এই যে গবাদির হাটের যে পশুগুলো রয়েছে, অর্থাৎ কুরবানিযোগ্য যে পশুগুলো, সেগুলো কিন্তু রাজধানীর যে বিভিন্ন হাটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু উঠতে শুরু করেছে। এবং আরও একটি বিষয় বলতে হয়, আমরা তো আজকে এখানে গাবতলী পশুর হাটে এসে যেটি দেখলাম যে এখানে কিন্তু দেশের বাইরে থেকেও বেশ কিছু পশু নিয়ে আসা হয়েছে, যেমন এই যে উট নিয়ে আসা হয়েছে। এবং আমরা দেখছি যে এখানে ব্যাপক উৎসুক জনতা এই উট দেখবার জন্য কিন্তু শুধু এখানে অনেকে আসলে ভিড় করছেন। এবং দুম্বা যেটিও আসলে দেশের বাইরে থেকে, মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে নিয়ে আসা হয়েছে বলে আমাদেরকে এখানকার যারা এগুলো নিয়ে এসেছে পশুগুলো, তারা কিন্তু আমাদেরকে সেটাই জানাচ্ছে। এবং মুক্তি, আরেকটা বিষয় একটু জানাতে হয়, যেহেতু আর মাত্র 1 সপ্তাহ বাকি রয়েছে কুরবানির ঈদের, সেক্ষেত্রে কিন্তু এখানে হাটগুলোর বেচা বিক্রির যে চিত্রটি আপনাকে যদি বলি, সেখানে এখনও সেভাবে জমে উঠতে শুরু করেনি হাট, তবে স্বল্প পরিসরে আসলে কিন্তু বিক্রি হচ্ছে পশু। আরেকটি বিষয় জানাতে হয়, এখানে অনেক ব্যাপারী রয়েছেন, ব্যাপারীদের সংখ্যাই যদিও এই হাটে সবচেয়ে বেশি। তারাও বলছেন যে হাটের সার্বিক ব্যবস্থাপনার চিত্র এখন পর্যন্ত তারা ভালো দেখছেন এবং বেচা বিক্রি খুব একটা না হলেও সামনের দিনগুলোতে, ঈদের আগ দিন পর্যন্ত তাদের বেচা বিক্রিটা খুব ভালো হবে, এটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং আরও একটি বিষয় একটু জানাতে হয়, এখানে কিন্তু যে এখানে কিন্তু অনেক কৃষক যারা একেবারে নিজেই পুষে পালে তাদের পশুকে বড় করেছে, তারাও কিন্তু একদম সরাসরি এখানে এসেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তারাও তাদের পশুটি এই কুরবানির হাটে বিক্রি করে তারা ভালো একটি অর্থ পাবেন, এটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে গাবতলী গবাদি পশুর হাট থেকে সবশেষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সন্ধ্যাবাজারে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সন্ধ্যাবাজার। নির্মাণের 2 বছর পর মুক্তি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। বিকেলে রপ্তানি পণ্য নিয়ে বন্দরে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি দাভাও। এবং এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথম কোনো বিদেশি অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনালের আওতায় কিন্তু হচ্ছে এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের যে কার্যক্রম সেটা শুরু হবে। এবং বন্দর চেয়ারম্যান বলছেন এর মাধ্যমে রাজস্ব আয় বাড়বে এবং একই সঙ্গে বন্দরের সক্ষমতাও বাড়বে। এই বিষয়ে আমাদের সহকর্মী হাজেরা শুলের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। বিকেল 3টা নাগাদ চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং লাইন মাইরক্স লাইনের জাহাজ এমভি দাভাও। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 বছরের অপেক্ষার অবসান হলো। এই সময় বন্দর চেয়ারম্যান সহ রেড সির কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানায়। 800 TS রফতানি কন্টেনার বোঝাই শেষে মঙ্গলবার জাহাজটি
মালয়েশিয়ার পোর্ট কালাংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। এর মধ্য দিয়ে চুক্তির 6 মাস পর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় আসলো বন্দরের প্রথম বিদেশি অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে। এই টার্মিনালটি চালাতে 1,500 কোটি টাকা বিনিয়োগ করছে রেড সি। এর আগে টার্মিনালটি পরিচালনার জন্য গেল বছরের 6 ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের সঙ্গে 22 বছরের চুক্তি করে সৌদি আরবের রেড সি গেটওয়ে। আনুষ্ঠানিকভাবে পিসিটির যাত্রা শুরুর পর বন্দর চেয়ারম্যান বলেন, বিদেশি অপারেটর দিয়ে পিসিটি পরিচালনার ফলে বন্দর টার্মিনাল অপারেশনের নতুন যুগে প্রবেশ করল। এতে সেবার মান ও রাজস্ব দুটোই বাড়বে, সেই সঙ্গে বাড়বে কর্মসংস্থান, দক্ষতা ও বন্দরে বিদেশি অপারেটরদের বিনিয়োগ। বিদেশি বড় বড় গ্লোবাল পার্টনারদের সাথে আমরা একসাথে কাজ করব এবং তাতে করে সার্বিকভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তারা এখানে কাজ করে আরও স্কিল হবে এবং দেশে বিদেশে আমাদের ডিমান্ড আরও অনেক বেড়ে যাবে। প্রাথমিকভাবে শুধু রফতানি কন্টেইনার হ্যান্ডলিং করবে পিসিটি। বর্তমানে সপ্তাহে একটি জাহাজ ভিড়বে। কন্টেইনার স্ক্যানার স্থাপন, সাউথ কন্টেইনার ইয়ার্ড পুরো প্রস্তুত হলে 1 থেকে 2 মাসের মধ্যে আমদানি কন্টেইনার নিয়েও জাহাজ ভিড়বে এই টার্মিনালে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, সম্পূর্ণ সিস্টেমেটিকভাবে চলবে পিসিটি। জাহাজ ভেড়ার আগে রফতানি পণ্য নিয়ে আসতে হবে ইয়ার্ডে, ফলে জাহাজে খুব দ্রুত পণ্য খালাস করে পরবর্তী গন্তব্যে যাত্রা করতে পারবে। ব্যবহারকারীরা বিশ্বমানের সেবা পাবে বলেও জানান তিনি। Really improve the productivity, so they will be out quicker. They can do more truck trips per day and make more money, right? And the exporters will have their containers in the yard before the vessel, like now. 2022 সালের জুনে 1230 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হলেও গত ডিসেম্বরে অপারেটর নিয়োগ করে বন্দর। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের 3টি জেটিতে একসাথে 3টি কন্টেইনার জাহাজ ভিড়তে পারবে। বছরে প্রায় 5 লাখ টিএস কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম এ টার্মিনাল। 22 বছরের চুক্তি অনুযায়ী সৌদি প্রতিষ্ঠান থেকে রয়্যালিটি বা রাজস্ব পাবে বন্দর কর্তৃপক্ষ। মোহনা থেকে কাছে এবং পানির গভীরতা বেশি হওয়ায় খুব সহজে 10 মিটার গভীরতার বড় জাহাজ ভিড়তে পারবে পিসিটিতে। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। সময় হলো সান্ধ্যবাজার আরও একটি ছোট্ট বিরতির। ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সান্ধ্যবাজার। দেশের অর্থনীতি যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, বাজেটে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন তাতে ঋণের ফাঁদ এড়ানো সম্ভব হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতির চালচিত্র এবং প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের নোয়াব আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। সেই সঙ্গে বর্তমানে অর্থনীতিতে নৈতিকতার চর্চা নেই বলেও মন্তব্য করেন সাবেক এক গভর্নর। সমস্যা সমাধানের স্বার্থ চিন্তা বাদ দিয়ে রাজনৈতিক সদিচ্ছা ও তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত থাকছে আতাউন নিয়নের প্রতিবেদনে। উচ্চ মূল্যস্ফীতি আর ডলার সংকটে খাবি খাচ্ছে দেশের অর্থনীতি। ঘাটতি মেটাতে আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ছে সরকার, আর এতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দুর্দশা বেড়েছে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যে কর কমালেও রাজস্ব আহরণ বাড়াতে অন্যান্য খাতে তা বাড়ানো হয়েছে। আর এতে আগামী 2024-25 অর্থ বছরের বাজেট সাধারণ মানুষের জন্য নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অর্থনীতি ঋণ দিয়ে ঋণ পরিশোধ করার অবস্থায় চলে এসেছে, আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা খুব একটা কাজে আসবে না। দেশের আর্থিক চালচিত্র এবং বাজেট পর্যালোচনায় সোমবার সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব আয়োজিত আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। সুদ হার বাড়ায় ব্যবসায় চাপ বাড়লেও এ পদ্ধতি যদি ঠিকভাবে কাজ করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে না বলে আশা জানিয়েছেন অর্থনীতিবিদ আহসান ইস মনসুর। এরপরও মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্য নেওয়া হয়েছে তা পূরণ হবে না বলেই মনে করেন তিনি। সেই সাথে ভঙ্গুর ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ জানানো হয়। পেমেন্ট এবং মূল্য নির্ধারণ যেগুলো করা হয়েছে একটু রিভিজিট করুন, লাভ হবে না। একটা সমন্বিত একটা প্রচেষ্টা নিতে হবে এবং পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে এই খাত কিন্তু আমাদের পিছু টেনে ধরবে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না যদি না আমরা ব্যাংকিং খাত থেকে আমরা ব্যক্তি খাতকে এবং সরকারি খাতকে, উভয় খাতকে
সাপোর্ট দিতে পারি। ব্যাংকিং খাত অর্থ যোগাবে, অর্থনীতির বিভিন্ন খাতগুলোকে সেখানে চলমান রাখার জন্য, কিন্তু সেই খাত ভঙ্গুর থেকে ভঙ্গুর হয়ে গেছে। সেখানে আর সাধারণ মানুষের জন্য কিছু নাই, সাধারণ মানুষের আস্থাও নাই। অনেকেই বলেন তারা টাকা তুলতে যেয়ে টাকা পায় না অনেক ব্যাংক থেকে। এদিকে প্রস্তাবিত বাজেট ঋণের ফাঁদে পড়বে বলে মন্তব্য করেছেন বর্ষিয়ান অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর বাজেটে সাধারণ মানুষের জন্য তেমন কিছু নেই বলে মত সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদের। সেই সাথে বর্তমানে অর্থনীতিতে নৈতিকতার চর্চা নেই বলেও মন্তব্য করেন বক্তারা। একটা নৈতিকতাহীন অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগোচ্ছি। আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, সেটা ভালো, প্রযুক্তিগতভাবে স্মার্ট হওয়া ভালো, কিন্তু স্মার্ট মানুষের যখন নীতিহীন হয় তখন কিন্তু ভয়ঙ্কর। বাজেটের দিকটা আমি বলবো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কোনো কিছু নাই। কর্মসংস্থানের কথাবার্তা কিছু বলবেন, ব্যাংকে যদি ঋণ না পায় সে কর্মসংস্থান হবে না, ব্যবসা বেড়ে পারবে না, তো আপনি কি করে মানুষের কষ্টটা লাঘব করবেন? দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সুশাসন নিশ্চিত এবং স্বার্থের চিন্তা বাদ দিয়ে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলেও আলোচনায় গুরুত্ব আরোপ করেন বক্তারা। বাজেটের যে ট্যাক্সের আতনিয়ন এখন ঢাকা। শান্তবাজারে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। রাজধানীর নয়াপল্টন থেকে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত একজনকে আটক করেছে র্যাব। এ সময় 30,000-এর বেশি অবৈধ সিম কার্ড ও বেশ কিছু রাউটার সহ ভিওআইপিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। বাকিটা জানাবেন আসিফ ইকবাল। গুলিস্তানের পাতাল মার্কেটে মোবাইল দোকানের মালিক ছিলেন সাইফুল ইসলাম। দোকানের কর্মচারী ওয়ালির কাছে খোঁজ পান অবৈধ ভিওআইপি ব্যবসার। লোভে পড়ে জড়িয়ে পড়েন ভিওআইপি ব্যবসায়। শুরুতে 4-5 মাস ছোট পরিসরে দোকান থেকেই ব্যবসা পরিচালনা করেন। পরবর্তীতে ব্যবসায় বিনিয়োগ বাড়িয়ে চলে আসেন নয়াপল্টনে। ওদিকে দোকানের কর্মচারী ওয়ালি দুবাই গিয়ে ভিওআইপি ব্যবসার সহযোগী হিসাবে সঙ্গে নেন সাবেক মালিক সাইফুলকে। সোমবার নয়াপল্টনে অভিযান চালিয়ে ভিওআইপি ব্যবসায়ী সাইফুলকে আটক করে র্যাব 3-এর একটি দল। জব্দ করা হয় 30,000-এরও বেশি অবৈধ সিম কার্ড ও বেশ কয়েকটি রাউটার সহ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম। র্যাব জানায় গত কয়েক বছর ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ভিওআইপি ব্যবসা করতেন সাইফুল। বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতি মাসে আয় করতেন প্রায় 5 লাখ টাকা। ইন্টারন্যাশনাল গেটওয়ে, যেটি আমাদের মূলত বৈধ পথ, যেই পথে আমাদের ইন্টারন্যাশনাল কলগুলি এসে আমাদের গ্রাহকের কাছে পৌঁছানোর কথা, মোবাইল অপারেটরের মাধ্যমে এই রাজস্ব বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা হওয়ার কথা, সেটি জমা না হয়ে মূলত অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে, সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস 3000 সফটওয়্যারের মাধ্যমে জার্মানিতে। এই কলগুলি তার কাছে যে আমরা প্রায় 30,000-এর অধিক বলেছি সিম কার্ড, এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা তাদের কাছে এই কলগুলি চলে যায়, যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না। গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয় এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায়। ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স এটি কিন্তু সরকার হারাচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র্যাব কর্মকর্তা জানান, বিভিন্ন সিমের দোকান থেকে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতেন সাইফুল। বিভিন্ন অপারেটর যারা বিভিন্ন দোকানের মাধ্যমে যখন সিম বিক্রি করে থাকেন তখন তাদের কাছ থেকে অনেক সময় অতিরিক্ত অর্থ দিয়ে এই সিমগুলি জোগাড় করে থাকেন। আমাদের প্রশ্ন ছিল যে এই অতিরিক্ত অর্থ দিয়ে দোকান থেকে তারা সিমটি কিভাবে দিচ্ছেন। তখন তিনি আমাদেরকে যেটি জানান যে অনেক সময় হয় যে মানুষ বুঝতে পারে না, একজনের একটা সিম রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় তিনি একাধিক সিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে 2টি বা 3টি সিম অতিরিক্ত করে রাখেন। অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় র্যাবের পক্ষ থেকে। আসিফ ইকবাল, এখন, ঢাকা।
শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।